দৌড়ে উঠে ছুট দিল, কিন্তু বেচারা বেশি তো যেতে পারলো না। দৌড়ে উপরে উঠে সে দৌড়ের উপর যেতে গিয়ে শান ছেড়ে যেই না মাটিতে পা দিয়েছে অমনি ধপাস পড়েছে বেশ আচ্ছা জোরে। কোমর বোধে আর নেই, চেঁচিয়ে উঠলো, আহ মা গো। জাঙ্কুক এবার হাহা করে হেসে ফেললো, চেঁচিয়ে বলল, সাজা পেয়ে গেলি তো? অনুভূতি বল, পিছলার উপর পণ্ডিতি করতে গিয়েছিলে না, বোঝ এবার কেমন লাগে? এই বুনোলের বাচ্চা, আমার কোমর আছে, এসে ধর। তোর কোমর আমি ধরবো কেন? তোর কোমর তুই ধর, ঘাজার ব্যথাও তার। বলে সে গা ছাড়া ভাবে ডুব দিল, এরপর উঠে পড়লো। তে চেঁচিয়ে চলেছে, লেগেছে বেশ আচ্ছা মতোই। পিছনে এসে বলল, কোমর তো কোমরের জায়গায় আছে, খসেনি তো, তাহলে এমন হামলাচ্ছিস কেন নাটকবাজ? ফাউল লোক, ব্যথা পেয়েছি অনেক, উঠতে পারছি না মা গো। জাঙ্কুক হেসে কুটি কুটি হচ্ছে, তাকে কামড় দেবার সাজা। হাসি দেখে আরো লাগলো, এবার কেঁদে দিল শব্দ করে রাগে ব্যথায়। জাঙ্কুক সামনে গিয়ে দাঁড়ালে দেখলো মুখে ব্যথার ছাপ এসেছে, বুঝলো লেগেছে ভালোই। সে শরীরে সাজ চড়ালো, এরপর ঘাটের ছানের উপর থেকে ফোনে জিমিনকে কল দিল। জিমিন ধরতে জিজ্ঞেস করলো বাড়ির ভিতর উঠানে কেউ আছে কিনা। জিমিন জানালো মায়েরা রান্নাঘরে। জাঙ্কুক রান্নাঘরের দরজা বন্ধ করতে বললো কিছুক্ষণের জন্য, বলে আশেপাশে নজর রাখতে বললো বড়রা কেউ যেন না থাকে উঠানে, বিব্রত বোধ হবে নয়তো। সব বলে কল কেটে দেখে কোলে তুলে নিল, নিয়ে হাঁটতে হাঁটতে বলল, নাটকবাজ। জাঙ্কুক থেকে কোলে নিয়ে বাড়ির উঠানের এক পাশ দিয়ে সকলের নজর এড়িয়ে উঠানে থাকা চাপ কলের সাথে লাগানো গোসলখানার মধ্যে ঢুকে গেল। উঠান শুধু জিমিনের দেখা পেয়েছে। জিমিন জাঙ্কুকের কথা অনুযায়ী রান্নাঘরের দরজা বন্ধ করে দিয়েছিল। থেকে কোলে করে আনতে দেখে জিমিন তড়িঘড়ি করে গোসলখানার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, এই ভাইয়া কি হয়েছে বুবুর? পণ্ডিতি করতে কি কামাই করেছেন তিনি? জিমিন কথা মর্মার্থ বুঝতে পারলো না। জাঙ্কুক থেকে নিচে দাঁড় করিয়ে দিল, অগ্নি ব্যথায় কুকে উঠলো, কোমরের হাড়ে লেগেছে অনেক। জাঙ্কুক তাকালো তের দিকে, বুঝলো ব্যথা ভালোই পেয়েছে, বুঝে মেজাজটাও চলে গেল। বেয়াদব সবসময় উড়নচণ্ডী হয়ে হাঁটা চলা করবে, বিপদ সবসময় নিজেই ডেকে আনবে। এত করে বলা হলো পিছলা, তবু দৌড়ে যেতে গিয়ে অকাপ করলো। এত দৌড়ঝাঁপ কিসের তার? মনটা চাচ্ছে আগে কয়েকটা বসে নিতে। চোখ মুখ কুচকে কিরমির করলো জাঙ্কুক, বেয়াদব এখন কুকাচ্ছিস কেন? যা দৌড়া, মনটা যে বলছে না তোর উপর, খাটিয়ে কয়েকটা দিতে পারলে শান্তি লাগতো, ফাজিল কোথাকার। সে চোখের পানি ছেড়ে দিল, সে কি বুঝেছিল এমনটা হবে? যদিও পিছলার উপর দৌড়ানো ঠিক না, কিন্তু ভয়টা দৌড়ে যেতে গিয়ে এমনটা হলো। পড়ে গেছো বুবু? হ্যাঁ। নীরবে চোখের পানি ফেলছে, যদিও এখনো খুব একটা ব্যথা আসেনি, কিন্তু রাত হতে হতে অনেকটা ব্যথা ধরা দিবে ভেবে জাঙ্কুক জিমিনকে বলল, জিমিন ঘরে পেন রিলিভার আছে? হ্যাঁ আছে, নিয়ে এসে দে, আরে ট্রেস আনিস। জিমিন সম্মতি দিয়ে চলে গেল। কিছুক্ষণের মাঝে চলেও এলো, এসে জাঙ্কুকের হাতে দিয়ে চলে গেল। নীরবে চোখের পানি ফেলছে। জাঙ্কুক গোসল ঘরের দরজা আটকে দিল। ঝাঁকনি ভারীকে রুদ্ধ কণ্ঠে বলল, দেখা কোথায় লেগেছে? তে চমকে উঠলো, তাকালো জাঙ্কুকের দিকে। তা দেখে জাঙ্কুক বলল, হাতে এবার থাপ্পড় না খেতে চাইলে পিছনে ঘোর, আর দেখা কোথায় আঘাত লেগেছে। লাগবে না, দাও, আমি আম্মুর থেকে দিয়ে নিব। এবার বেজে রেগে গেল জাঙ্কুক, সে কি তার পরের ঘরের লোক নাকি পরপুরুষ? এই সামান্য জিনিস নিতে এত সমস্যা কোথায়? স্বামী সে তার কিরমির করে ধমকে বলল, এই ফাজলামো করছে আমি তোর সাথে? বলে তের গা চেপে ধরলো রাগে। মেজাজ সত্যি তার গরম হয়ে গেছে। একে তো এমন বেপরা হয়ে চলে, তার উপর সবসময় ব্যস্ততা বাড়ায়, আবার এখন অবুঝের মতো কথা বলছে। সে আবার বলল, এই বল আমি তোর কি হই? তোর এত ফর্মালিটি করতে হবে কেন? সব হচ্ছে এবং হবে, আর সামান্য জিনিস নিয়ে এখন তো ন্যাকামি দেখবো আমি? বলে ছেড়ে দিল চোয়াল। তে কিছু বলল না, স্বামী তার, কিন্তু তবু লজ্জা লাগছে। জাঙ্কুক বেজায় রেগে গেছে। জাঙ্কুকের দিকে পিছন ঘুরে হাত দিয়ে বোঝালো কোথায় লেগেছে। জাঙ্কুক দেখলো কোমরের মাঝামাঝির হাড় সোজাসুজি আঘাত পেয়েছে। এরপর তার শরীরের দিকে তাকালো, ভেজা জামা। বলল, জামা আগে চেঞ্জ করবে নাকি ক্রিম আগে লাগাবো? তোমার যেটা ভালো মনে হয় করো। জাঙ্কুক কিছু বললো না, এগিয়ে পিছনে গিয়ে বসলো। এরপর কোমরের কাছ থেকে জামা কিছুটা অংশ সরিয়ে আলগা করলো। জাঙ্কুকের হাত পা কেঁপে উঠলো, শক্ত হয়ে দাঁড়িয়ে রইলো পিছন ঘুরে। জাঙ্কুকের যদি অসুস্থ অস্থিরতা ফিল হচ্ছে, তবে পাত্তা দিল না এখন। এর জন্য জীবনটা প্যারাময় হয়ে গেল। একটা না একটা অঘটন ঘটাতেই আছে, আর সে দায়িত্ব পালন করতেই আছে ভেবে দীর্ঘ শ্বাস ফেললো। হলুদ ফসা কোমরের উপর নজর দিয়ে দেখলো আঘাত পেয়ে মাংস পেশির উপরে কালো আস্তরণ পড়ে আছে। সাথে সাথে এতটা কালো হয়ে উঠেছে, কালশিটে পড়ে গেছে। রিবনে কালশিটের উপরে হাত দিতে না দিতেই কুঁকিয়ে উঠলো আর শক্ত করে। জাঙ্কুক নরম স্বরে বলল,
ব্যথা তো ভালো পেয়েছিস মনে হচ্ছে, ভিতরে যন্ত্রণা অনুভব হচ্ছে একটু একটু। আপাতত এটা দিয়ে দেখি কি হয়, নয়তো ডক্টরের ট্রিটমেন্ট লাগবে। আর ঘরে গিয়ে জিমের থেকে একটা ব্যথা নিরাময় ঔষধ নিয়ে খেয়ে নিবি। এ প্রত্যুত্তর না করে নীরবে সম্মতি দিল। জাকব ক্রিম নিয়ে আলতো হাতে জায়গাটা ম্যাসাজ করতে লাগলো। কিছুক্ষণ ম্যাসাজ করে ভালোভাবে ক্রিমটা লাগিয়ে দিয়ে বলল, চেঞ্জ করে বেরিয়ে আয়, আমি বাইরে গেলাম। এ সম্মতি দিলে সে চলে গেল। আগে নিজেরও চেঞ্জ করতে হবে, অনেকক্ষণ ভেজা শরীরে আছে। জিমিনদের ঘরে চলে এসেছে। জিমিনরা সব গল্প করছিল। লিসা থেকে দেখে বলল, অনেকটা লেগেছে নাকি রে? হ্যাঁ, ব্যথা হয়ে গেছে অনেক। এসে বস, হাঁটাচলা করিস না বেশি। সে বসতে গিয়ে অনেকটা ব্যথা অনুভব করলো হাড়ের মাঝে। কষ্ট করে বসলো। আম্মুকে বলছি ডক্টর দেখানোর কথা। না থাক এখন, তোর ভাইয়া বললো এটাতে না হলে নেবে। একটু দেখি আগে, আর ব্যথার কোনো ওষুধ থাকলে দে। জিমিন আর কিছু বললো না, ওষুধ এনে দিল। সে সময় আইজে নিয়ে এলো। জিমিনের থেকে শুনেছে। ওরাও জিজ্ঞেস করলো কতটা ব্যথা পেয়েছে। একই ভাবে জবাব দিল তে। এরপর একে একে সকলে জেনে গেল তে পড়ে গেছে, কোমরে ব্যথা পেয়েছে। ব্যাস হয়ে গেল। সকলে ব্যস্ত হলো তাকে নিয়ে। জাকব সকলকে জানালো সমস্যা খুব বেশি না, ভাঙে চড়েনি, শুধু আঘাত পেয়েছে। ব্যথার মলম দেওয়া হয়েছে, কিছু না হলে ডক্টরের ট্রিটমেন্ট নেওয়া যাবে। কারোর এত অস্থিরতা দেখাতে হবে না, ওর একটু স্বাস্থ্য হওয়া দরকার, এতে যদি শিক্ষা হয়। তা শুনে মুখ কাঁদো কাঁদো করে বসে থাকলো। মিসেসের ছেলেকে ধমকালেন, হয়ে গেছে এখন কি করার, এসব তো কারো হাতে থাকে না। তবুও সাবধানতা বজায় রেখে চলা ভালো। বিকেলের দিকে সকলে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। তে যেতে পারবে না ভেবে কেউ কিছু বলছে না। কিন্তু তে নিজে জানালো তার বেশি সমস্যা হচ্ছে না, ঔষধ খেয়ে পেনি লিভার দিয়ে অনেকটা কম। এখন সত্যি কম কিনা ঘুরতে যাবার লোভে মিথ্যা বললো সেটা জাকব বোঝার চেষ্টা করলো এবং জিজ্ঞেসও করলো, কিন্তু সে জানালো কম। জাকব আর কিছু বললো না। সকলে রেডি হলো, আশেপাশে গ্রাম ঘুরে দেখবে। সকলে জিমিনদের বাড়ি থেকে বের হয়েছে। পাকা রাস্তায় উঠে ড্যাম সাইডে সোজা রাস্তায় হাঁটা ধরেছে। যত এগোচ্ছে গ্রামের পরিবেশে তত মুগ্ধ হচ্ছে সকলে। চোখ জোড়ানো পরিবেশ। জিমিনদের বাড়ি ছেড়ে কিছুটা দূর হাঁটলে একটা ক্যানেল আছে, যেটা শাখা কোথায় গিয়ে শেষ হয়েছে জানা নেই। জিমিনদের বাড়ির সামনের রাস্তা সোজা যাবার জন্য সেই ক্যানেলে পারাপারের জন্য ব্রিজ করা আছে। দেখতে ভীষণ সুন্দর পরিবেশ, একদম নিরিবিলি। হাঁটতে হাঁটতে জাকব সে ক্যানেলে এলো। এসে ব্রিজের উপর থামতেই সকলে মুগ্ধ হয়ে গেল, দৃষ্টি জুড়ে গেল। কেউ কেউ তো বলেই ফেললো কি সুন্দর পরিবেশ, এখান থেকে যেতে মন চাইছে না বলে সব ছবি উঠাতে ব্যস্ত হলো। জিমিনা হাসছে ওদের কারবার দেখে। জাকব ব্রিজের উপর থেকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক সব দেখে দেখে মুগ্ধ হচ্ছে। সামনে আরো সুন্দর জায়গা পাবে, চলো। তোমরা কোন সাইডে যাবে? সোজা রাস্তায় নাকি মাটির রাস্তায়? আমি তো সব দিকে ঘুরে দেখবো, একদিকও বাদ রাখবো না। এত সুন্দর পরিবেশ আগে জানলে কালকে আসতাম, দুদিন ধরে দেখে শেষ করতাম। কোমর ভাঙানে আবার শখ করতে আসিস না, তখন আমায় টানা লাগবে আলুর বস্তা। এই আলুর বস্তা কে? তুমি বোনও চুপ থাকো। জাকব কথা বললো না। সকলে একে একে বললো আগে সোজা রাস্তায় গিয়ে ঘুরবে, এরপর ডান সাইডে রাস্তা দেখিয়ে বললো এসে ওই রাস্তায় যাবে। সকলে একমত হয়ে হাঁটতে লাগলো। আবার যত যাচ্ছে তত চোখ জোড়ানো গ্রামের দৃশ্য, মিষ্টি ফুরফুরে বাতাস, বাতাসে শস্য শব্দ, ফ্রেশ নিঃশ্বাস টানছে সকলে। আনন্দের বীজের গড়ার রাস্তা থেকে দৌড়ে নামলো। ওর অমন দৌড়ে নামা দেখে জাকব দিল এক রাম ধমক। এই আবার পড়বি নাকি? তখন পরে কোমর খসেনি বলে এখন খসানোর পার্মানেন্ট ব্যবস্থা করতে চাইছিস? আয়, আমি খসিয়ে দিয়ে সাহায্য করছি। বেয়াদব। যদিও তা হাঁটতে গেল ব্যথা লাগছিল, কিন্তু সে আনন্দে ব্যথাকে পাত্তা না দিয়ে এমন লাফিয়ে বেড়াচ্ছে। জাকবকে ধমক খেয়ে উড়নচণ্ডী ভাব বন্ধ করলো। জানুয়েল বলল, জাকব ভাই, এর একদম জিমিনের মতো স্বভাব, এটাও এমন লাফিয়ে বেড়ায় সবসময়। তোমরা আসার 2 সপ্তাহ আগে থেকে ওর ক্লাস নেওয়া হয়েছে, যেন তোমরা যতদিন থাকবে উড়নচণ্ডী হয়ে না চলে। আম্মুর মাস্টার ছিল। উপস্থিত সকলে হেসে ফেললো। জিমিন কটমট করে ভাই দিকে তাকালো। শিক্ষিকা হিসেবে তাহলে আমার শাশুড়ি ভালোই, ভালো ক্লাস নিয়েছে। মেয়ে তার পরীক্ষায় পাশ করেছে। এই জন্য বলি, এই উড়নচণ্ডী ইস্তেপাকা 2 দিন এত শান্তশিষ্ট কি করে আছে? সকলে হাসলো তা শুনে। হাঁটতে হাঁটতে এমন অনেক ইয়ার্কি ফাজলামো করলো সব, আর গ্রামের প্রকৃতি উপভোগ করলো। বাড়িতে পা রাখতে না রাখতেই মাগরিবের আজান কানে ভেসে এলো। যারা নামাজ পড়ে তারা নামাজ
পরে নিল। এরপর ঘরে বসলো আড্ডা দিতে। কিন্তু এদিকে তের অবস্থা বেগতিক হচ্ছে, ক্রমে ব্যথা বাড়ছে, তার কোমর ব্যথায় টনটন করছে ভিতরে। ঔষধ খেয়ে কমলেও বেশি হাঁটা চলা হয়ে গেছে, এখন ব্যথা ফিরে এসেছে, অতিরিক্ত রূপ ধারণ করেছে, বাড়াবাড়ি রকমের রূপ নিচ্ছে। বসতে পর্যন্ত অসুবিধা হচ্ছে, কিন্তু কাউকে কিছু বললো না। রাতের খাবার খেয়ে সকলে বসলো। কারেন্ট এখন আজ রাতে যায়নি, তাই ঘরেই থাকলো। এমন সময় তে বারবার গুঙ্গিয়ে উঠছে, ব্যথায় চোখ মুখ রক্তবর্ণ ধারণ করেছে। জিমিনরা টের পেয়ে তড়িঘড়ি করে জিজ্ঞেস করতে লাগলো একের পর এক। তে জানালো তার প্রচুর ব্যথা করছে কোমরে। এটা জাঙ্কুক সহ মিসেস জিনদের জানানো হলো। শুনে সকলে ছুটে এলো। জাঙ্কুককে পাশে বসে অনেক কথা জিজ্ঞেস করতে লাগলো, কিন্তু সে ব্যথায় কুপকার। মিস্টার সিহন বললেন এখানে আশেপাশে চেক আপ করার জন্য কোনো ডক্টর নেই, ফার্মেসি ডক্টর ছাড়া। বড় ডক্টর হসপিটাল অনেক দূরের পর। জাঙ্কুক বেশ চিন্তায় পড়লো। মিসেস জিন একটু গরম পানি করে দিতে বললেন মিসেস সুমিকে। গরম কিছু শেক নেই। আর চ্যানুয়েলকে ফার্মেসি থেকে আপাতত ব্যথা নিরাময়ের জন্য ঔষধ এনে দিল। কালকেই চলে যাবে। রাতটা কষ্ট করে কাটিয়ে দিতে পারলে শহরে কি ডক্টরের কাছে নেবে, জানালেন মিস্টার নামজুনরা। মেয়েটার এমন যে দুরজটি স্বভাবের জন্য শুধু অঘটন ঘটে, নিজের বিপদ নিজে ডেকে আনবে। জাঙ্কুক অনেক বকা তো দিল, কিন্তু বইয়ের জন্য অস্থিরতা কমালো না তার। সে নিজের পাশে বসে ব্যথা উপশমের কারণ হলো। এমনটা দেখে আয়োজনীকে মিসেস জিনকে কিছু একটা বলল, যেটা শুনে মিসেস জিনের ভালো লাগলো। আর মিসেস সুমিকে বললেন জাঙ্কুক আর টেকে একটা ঘর ছেড়ে দিতে আজকে রাতটার জন্য। মিসেস সুমি বিষয়টা শুনে তাই করলেন। আলাদা একটা ঘর দেওয়ার জাঙ্কুককে দেওয়া হলো। জাঙ্কুক থেকে জিমিনের পাশে ঘরটা দেওয়া হয়েছে, সেখানে থেকে কোলে করে নিয়ে গিয়ে শুয়ে দিল। ওষুধ খাওয়ানো হয়েছে, গরম পানি করতে দেওয়া হয়েছে, একটু গরম শাক দিলে ব্যথা কমবে। কিন্তু দাঁত মুখ শক্ত করে এক পাশে শুয়ে রইল। জাঙ্কুক বকে যাচ্ছে থেকে থেকে, সেগুলো গিলছে। এখন কি আর করার, দোষ যে করেছে সে। ঘরে আপাতত কেউ নেই, কে আর এই ঘরে আসেনি। কাল সকাল সকাল চলে যাবার চিন্তা করছেন সকলে। রাত 10টা পার হয়ে গেছে। জাঙ্কুক শার্ট খুলে একটা ঢিলে ঢালা সাদা শার্ট পরে নিল, আর প্যান্ট পাল্টে ট্রাউজার পরলো। গিয়ে তীর পাশে আছোয়া হয়ে বসলো বিছানায়। তে চোখ মুখ খিচিয়ে রেখেছে। সবসময় যে পণ্ডিতি করিস, পুরনচন্ডী হয়ে বেড়াস, এখন এই যে কষ্টটা পাচ্ছিস, কে নিচ্ছে এটার ভাগ? সেই তো নিজেই কষ্ট পাচ্ছিস। সবসময় বলা হয় সাবধানে থাকবি, তবুও শুনিস না। আর হয়ে গেছে অসাবধানতা, সেটা মানলাম। বিকেলে কেন জেদ ধরে গেলি ঘুরতে? তোকে জিজ্ঞেস করেছিলাম, তবু বললি না কেন? বিকেলে কম মনে হয়েছিল, ভেবেছিলাম ছেড়ে যাবে, কিন্তু এখন এমন হবে বুঝিনি। বলে সেবার স্বামীর কাছে আদরে ভাব ধরলো। একটু আহ্লাদে হলো আহ্লাদ পাবার জন্য। মাথা তুলে আচ্ছা হয়ে বসে থাকা জাঙ্কুকের বুকের উপর গিয়ে মাথা সবার ছড়ে এলিয়ে দিল। জাঙ্কুক আদরে আহ্লাদে বউটাকে বুকের সাথে আগলে নিল। এক হাত পিঠে রাখলো, অন্য হাত মাথায়। চোখ বন্ধ করে পড়ে রইল স্বামীর বুকে। জাঙ্কুক মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এবার ফুপিয়ে ফুপিয়ে চোখের পানি ফেলতে ফেলতে বলল, ব্যথা করছে খুব। জাঙ্কুকের বুকটা ভারী হয়ে এলো এমন ভাবে বলতে শুনে। মেয়েটাকে কত করে মানা করে, তবুও শুনবে না। বড় হয়ে গেল, তবুও উগ্র স্বভাব গেল না। বইয়ের মাথার উপরে ভাগ চা দিতে চুমু এঁকে হাত বোলানো অবস্থায় পড়ল। ঠিক হয়ে যাবে, ঘুমানোর চেষ্টা কর। কাল শহরে গিয়ে আগে ডক্টরের কাছে নিব, এখানে ভালো ডক্টর পাবো না। তে প্রতি উত্তর করলো না। জাঙ্কুকের পেট জড়িয়ে ধরে বুকে মাথা গুজে পড়ে রইল। রাতটা কষ্ট করে চলে যায়। এর মাঝে মিসেস জিন এলেন, বাইরে থেকে ডাকলেন, জাঙ্কুক, আব্বু, আম্মু আসো। দরজা ভিড়ানো ছিল। মিসেস জিন ভিতরে গিয়ে এত সুন্দর একটা দৃশ্য দেখে চোখ জোড়ালেন। তাদের ছেলে মেয়ে দুটো সুখ দেখলেন, একে অপরের প্রতি ভালোবাসা দেখলেন। কে বলবে এরা 2 মাস আগে একে অপরের চরম শত্রু ছিল। এখন দেখো দিব্যি একে অপরের ঢাল হয়েছে। একজন ব্যথায় কাঁদছে তো একজন ঢাল হয়ে পাশে আছে। হৃদয়ের কোথাও একটা শান্তিময় আনন্দ টের পেলেন মিসেস জিন। ভালোবাসতে শিখে গেছে এরা, এখন শুধু 2 চোখ ভরে দেখবেন এদের পরিপূর্ণ সংসার সাজানো। মিসেস জিন গরম পানির তোয়ালে নিয়ে এসেছে। আজ মিসেস জিনকে দেখেও তে প্রতিক্রিয়া করলো না, জাঙ্কুকের সাথে লেপ্টে রইল। মূলত জাঙ্কুকের গতকাল রাতের বলা কথাটা সেও পরিবারের লোকদের কাছে উপস্থাপন করতে চাইছে। জড়তা কাটিয়ে তুলো কাটতে আসতে। কতকালে বা লুকোচুরি করবে? মিসেস জিন মুচকে এসে ছেলেকে জিজ্ঞেস করলেন, কিছু বলেছে? আর বললো তো ব্যথা করছে, কিন্তু দেখো চোখ মুখ খিচিয়ে শান্ত হয়ে আছে। এখন শান্ত হয়ে কি হবে? এই শান্তটা আগে থেকে হলে এমন কষ্ট করতে হতো? থাক আর বকিস না, ভুল করে ফেলেছে। অনেক সময় না বুঝে ভুল হয়ে যায়, দুর্ঘটনায় হাত থাকে না কারো।
জাঙ্কুক কিছু বলল না। মিসেস জিন এগিয়ে গিয়ে দিকে জিজ্ঞেস করলেন, মারে যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ আম্মু, কটকট করছে, হায়ের মাঝে টনটন করছে। জাঙ্কুক আম্মু ডাক শুনে অবাক হলো, তাকালো তের দিকে, কিন্তু পুরো মুখ দেখতে পেল না। মিসেস জিনের দিকে তাকালো। কোমরটা মাটির সাথে অনেকটা জোরে আঘাত পেয়েছে, যার জন্য এমন হচ্ছে। কাল সকাল সকাল চলে যাব, রাতটা একটু কষ্ট করে কাটিয়ে দে। আর জাঙ্কুক, শ্যাকটি তুই দিবি নাকি আমি দিয়ে দিব? রাখো, আমি করছি, তুমি গিয়ে শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে। কখনো তো তাকেও দেখিসনি, তোর এই আল্লাদের অসুখ হলে কি করে। এখন দেখে নে সকলের অবস্থা কিরকম নাজেহাল করে। হ্যাঁ, হাড়ে হাড়ে টের পাচ্ছি। তে চোখ খুলে মাথা উঁচু করে চোখ ছোট ছোট করে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তাকে পাত্তা দিল না। মিসেস জেন হাসলেন, এখনো ছোট আছে, মানুষ করে নিয়ে থাকে আগে। মিসেস জেন সময় বুঝে ভালো মজা করে ছেলের সাথে, মা হিসেবে অমায়িক। জাঙ্কুক হাসলো ঠোঁট প্রসারিত করে শব্দহীন, তার মা বেশ। মিসেস জেন সব ঠিকঠাক করে দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। ওঠ, শাক দিয়ে দে, ভালো লাগবে বলে থেকে তুলে শুয়ে দিয়ে সে দরজা বন্ধ করে এলো। এরপর বলল, উপর হয়ে শো। তে প্রত্যুত্তর ছাড়া উপর হয়ে শুলো। জাঙ্কুক বিছানায় তের পাশে গিয়ে বসলো। এরপর তের কোমরের কাছ থেকে জামা সরালো অনেকটা, কোমর সহ একটু পিঠও হালকা হলো। লাইটের আলোয় হলুদাব কোমর সহ মসৃণ পিঠ জাঙ্কুক দেখলো। তে উপর হয়ে শুয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে গভীর দৃষ্টি দিয়ে। জাঙ্কুক তাকালে সে লজ্জা মাখা হাসিতে মুখ ঢেকে ফেললো। জাঙ্কুক ঠোঁট কামড়ে হেসে ফেললো নিঃশব্দে। তের কানের কাছে কিছুটা ঝুঁকে ফিসফিস করে বলল, আর কত পরীক্ষা নিবি আমার? বড্ড জ্বালাচ্ছিস। সুযোগ হোক, একেবারে শোধ না নিয়ে ছাড়বো না কিন্তু। তে কিছু বললো না, টিপ টিপ বুক নিয়ে মুখ ঢেকে রাখলো। জাঙ্কুক পাত্রটা থেকে গরম শ্যাক নিয়ে নিয়ে তের কোমরে ধরতে থাকলো। গরম ভাবটা আরামদায়ক মনে হলো কোমরে। তে একটু উষ্ণ আরাম পেয়ে বলল, ভালো লাগছে। লাগবেই তো, পতি তার পত্নী সেবা করছে যে। জলদি সুস্থ হ, এবার তো পতি সেবা করতে হবে। আরো লজ্জায় নিয়ে পড়লো, বিছানা চাদর খামচে ধরে শুয়ে রইল। জাঙ্কুক টের পেল, হাসলো নিঃশব্দে। এইভাবে অনেকটা সময় নিয়ে শ্যাক দেবার পর তে বলল, শোনো, শুয়ে পড়ো। যতটা করছে আর কমেছে। জাঙ্কুক আর কিছু বললো না। এটা সারবে না বিধায় বাদ রাখলো। কাল এখান থেকে যেতে পারলে ভালো ডক্টর কাছে নেবে আগে ভেবে শ্যাকটা বন্ধ করে দিল। ঝুঁকে তের কোমর ও পিঠে ঠোঁট ছুঁয়ে চুমু আঁকলো দুটো। নরম পিঠে ঠোঁটে ছোঁয়া পেয়ে কেঁপে উঠলো তে। ঘুরে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তের দিকে তাকালো। তে উপর হয়ে শোয়া অবস্থাটায় ঘোরার ফলে পেটের উপর থেকে জামা সরে গেল। পেট আলগা হয়ে গেল কিচির। হলুদ ফর্সা পেটটা নজর এলো না জাঙ্কুকের। তের পেটে সৌন্দর্যতা দেখে মাথা ঝিমঝিম করে উঠলো তার। নিজেকে দমালো না এক চুল পরিমাণও। বাসনা পূরণ করে নিল। ছুঁয়ে দিল ঠোঁটের মসৃণ নরম তুলোর মতো পেটে। ঠোঁটটা পেটে চুমু আঁকলো তের পেটে। আবার ভেঙে এলো তের শরীর। শিরশির করে কেঁপে উঠলো পুরো কায়া অন্তর। কাটার নাই বিঁধলো। ব্যথাময় শরীরের স্বামীর একটু ভালোবাসাময় আদর পেয়ে শরীর জড়িয়ে এলো তার। এত ভালোবাসা কই রাখবে সে? জাঙ্কুক মুখ তুলতেই সে লজ্জায় ভেঙে পড়লো। জাঙ্কুক মুচকি হেসে লাইট অফ করে শুয়ে পড়লো। তেকে কাছে টেনে নিয়ে ফিস করে বলল, আল্লাহ দিব, জলদি সুস্থ হয়ে যা। স্বামীর বুকের মাঝে জড়সড় হয়ে শুলো। মুখ গুজে রাখলো গলার মাঝে। জাঙ্কুক দু হাতের মধ্যে আবদ্ধ করে রাখলো। ভালোবাসার পরস্তে ব্যথা ভোলাতে চাইলো বইয়ে। কয়েকটা স্বামী এমন করে আগলে রাখে, বইয়ের ব্যথা ঢাল হয়। ভালোবাসায় তা নিরাময় করতে চায়। সকল স্বামী কি করে এমন জানা নেই তাদের। সে শুধু আর শুধুমাত্র তার ভাষায় বনল নামক স্বামীর ভালোবাসা চিনেছে। আম্মুকে আম্মু ডাকা কবে থেকে ধরলি? আজ থেকে। পুকুরে গোসল করার জন্য আমার আম্মু রাজি হচ্ছিল না, তাই তোমার আম্মুকে আম্মু ডেকে রাজি করেছি। কত বড় চালাক চিন্তা করা যায়। এই তুই আবার আম্মুকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য আম্মু বলে পটিয়েছিস। এই জন্য বলি, গোসল করার অনুমতি কে দিল? স্বার্থ সিদ্ধির জন্য ডাকিনি, মন থেকেই ডেকেছি আম্মু বলে। বড় আম্মুই আমাকে কোলে পিঠে করে বড় করেছে। মেঝো আম্মু অনেক ভালোবাসে, কিন্তু মেঝো আম্মু স্কুলের জন্য বেশি বাড়িতে থাকতে পারতো না, দেখতাম সেটা। তোর বড় হাত চোখের সামনে দেখলাম। সকলের এত আদরে ছিলি বলে দু চোখে সহ্য করতে পারতাম না। আর সেই তুই এখন আমার কোলের মধ্যে বুকে শুয়ে রাজ করে এক একটা রাত পার করছিস। কি দিন এলো আমার জীবনে, চিন্তা কর তাহলে। আল্লাহ তোমার হিংসাকে ভালোবাসায় পরিণত করবে বলে আমাদের এক করেছে। জাঙ্কুক কিছু বললো না। এখন এই মেয়েটাই তার আপন ভেবে বুকে চেপে ধরলো তার বউকে।
রাত 11টা বেজে পার হয়ে গেছে। 12টার কাঁটা ছুঁই ছুঁই। জিমিন সুগাকে এখনো ছাড়েনি। তারা ছাদে নিজেদের মতো করে সময় কাটিয়ে চলেছে। কাল চলে যাবে এটাই দুজনের বুক ভারী করে তুলেছে। আবার শুরু হবে দূরত্ব। এই দূরত্ব কতদিনে জানা নেই, আবার কবে দেখা করতে পারবে দুজন জানা নেই। অনুভূতিটা বিষাদময় হয়ে নিঃশ্বাসের সাথে বের হচ্ছে। ভালোবাসা জিনিসটা খুবই অদ্ভুত। দূরে থাকলে ব্যথা দেয়, কাছে থাকলে মন ক্ষুব্ধ হয়। এই যে সুগার জিমিনের ভালোবাসার মাঝে দূরত্বটাই বেশি শোভা পায়। এভাবে কি ভালোবাসাবাসিতে মন ভরে? তাদের ভরে না। সুগা 11টার দিকে জিমিনকে ডেকে আনে ছাদে। জিমিন এসে আবেগঘন হয়ে সুগাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দেয়। বাচ্চাদের মতো আবদার করে তাকেও যেন কালকে নিয়ে যায় তার সাথে। তাকে ছাড়া ভালো লাগে না তার, সে চলে গেলে থাকতে পারবে না। সুগা শুনে আলতো হেসেছে। সেটা মন থেকে হাসেনি, বিষাদময় সে হাসি। কষ্ট তারও হচ্ছে। এই মেয়েটাকে ছেড়ে থাকতে এখন তারও কষ্ট হয়। রোজ যদি চোখের সামনে দেখতে পেত, কাছে পেত। নিজের কষ্টময় আবেগগুলো দমিয়ে জিমিনকে শান্ত করেছে, অনেক রকম করে বুঝিয়েছে। এও বলেছে পড়াশোনার পাশাপাশি পরীক্ষা টরীক্ষার চাপ না থাকলে ঘুরে আসতে। জিমিন তা শুনে একটু শান্ত হয়েছে, কিন্তু সুগাকে সে ছাড়েনি। সুগা না পেরে জিমিন কিনে ছাদে রেলিং এর সাথে হেলান দিয়ে বসেছে। জিমিন একদম আবেগী হয়ে উঠেছে। বাচ্চা মনকে এত কিছু ভাবে না মানে? জিমিনও মানেনি, ভাবেনি। সে সুগার বুকে মাথা রেখে পড়ে আছে। সুগাও নিজের কষ্ট দমিয়ে তার হবু বউকে সান্ত্বনা দিয়ে চলেছে, মাথায় হাত রেখে বুলিয়ে দিচ্ছে। জিমিন, চলো নিচে গিয়ে শুবে। এভাবে আমরা একসাথে এত রাতে আছি জানলে সকলে খারাপ ভাববে। আমরা নিজেদের ভালোবাসা জুড়ে এতটা কাছে এসেছি, কিন্তু আমাদের সম্পর্কে এখনো কোনো পবিত্রতা আসেনি জিমিন। যেদিন পবিত্রতা আসবে সেদিন সবটা উজাড় করে দিয়ে তোমাকে কাছে টানবো, ভালোবাসবো। ততদিন অপেক্ষা করো আর কষ্ট সহ্য করো। আমি আছি তো তোমার সাথে পাখি। যখন মন চাইবে কল দেবে, ভিডিও কল দেবে, কথা বলবো। পাখি, আমরা দূরত্ব বজায় রেখেও নিকটে থাকবো একে অপরের। জিমিন বুক থেকে মাথা তুলে সুগার দিকে তাকিয়ে বলল, ডাকটা ভালো লাগছে আমার। কোন ডাক? পাখি। সুগা হেসে ফেলল, কপালে চুমু আঁকলো। তুই তো আমার পাখি রে, এটাই ডাকবে। ওসব ইচ্ছে পাকা টাকা বলবেন না। তুমি আমার ইচ্ছে পাকা পাখি, ছোট পাখির ছানা। এই পাখির ছানাটাকে একবার শুধু কাছে পাই, তারপর আর উঠতে দেব না। একদম আমার পক্ষ কাছে বন্দি করে রাখবো। জিমিন লজ্জা পেল। আবছা অর্ধ চাঁদের আলোয় তা দেখলো সুগা। সেও আলতো হাসলো। আরো কিছুক্ষণ গল্প করে তারা নিচে চলে গেল। জাঙ্কুকের মাত্র ঘুম ভাঙলো। অনেকটা রাত জেগেছিল দুজন। তার ব্যথানে ঘুম হচ্ছিল না, সেই সাথে জাঙ্কুকও ঘুমাতে পারেনি। তাই এখনো ঘুমে গুটি সুটি মেরে কোলের মধ্যে ঘুমাচ্ছে সে। জাঙ্কুক রোজগার মতো করে কিছুক্ষণ দেখে কপালে চুমু খেয়ে দেখে ছেড়ে উঠে পড়লো। এরপর গিয়ে ফ্রেশ হয়ে এলো। যেহেতু সময় ছিল তাই নামাজও পড়ে নিল। দেখে ডাকলো না, সে বাইরে চলে গেল। সব ভাইরা উঠে গেছে। জাঙ্কুক যেতেই তের কথা জিজ্ঞেস করলো সকলে। উত্তরে সে জানালো অনেক রাত ব্যথায় কুকিয়েছে, গিয়ে আগে ডক্টর দেখাতে হবে। তাই তা শুনে সাথে সাথে ওর একটা অর্থোপেডিক বন্ধুকে ইনফর্ম করে দিল। কথা বলে ফোন রাখলে কাই জানালো বিকেল 4টার মধ্যে যেতে বলেছে। জাঙ্কুক বলল এখান থেকে গিয়ে আগে হসপিটালে যাবে, এরপর বাসায় উঠবে। সকলে সম্মতি দিল। সকালে নাস্তা খেয়ে মিসেস সুমি কিছুতে বেরোতে দিলেন না। দুপুর পর্যন্ত আটকে রাখলেন। জানালেন খুব বেশি দূরের পথ না, এত তাড়াতাড়ি করার দরকার নেই। তিনি আয়োজন করলেন দুপুরের জন্য। সকলে আর মানা করলো না। এত সকালে যাওয়াটাও ভালো লাগছিল না কারো। একে হাঁটাহাঁটি করতে দিচ্ছে না কেউ। নিজের প্রয়োজন ছাড়া বিছানা থেকে নামেনি সে। ঘরে খাওয়া দাওয়া করেছে। মিছের যিশু মেয়েকে খাইয়ে দিয়ে গেছে। লিসা তার পাশে বসে গল্প করছিল। সকাল 10টার দিকে জাঙ্কুক ঘরে এলে সকলে বেরিয়ে গেল। জাঙ্কুক বইয়ের হালচাল জিজ্ঞেস করে পাশে বসলো। সে সময়ে মিসেস জিন এলেন। সকাল থেকে আসার সময় হয়নি। বাইরে বোনের সাথে একটু বেশি ব্যস্ত ছিলেন তিনি। এসে তার হালচাল জিজ্ঞেস করলেন। এরপর হাতে থাকা পিঠার প্লেট জাঙ্কুকের কাছে দিয়ে বললেন, কাল তোদের পিঠা দেওয়া হয়নি, ভুলে গিয়েছিলাম তোর চিন্তায়। এখন খেলে খেয়ে নিস। জাঙ্কুক শুনে প্লেট নিয়ে মাকে বসতে বলল। মিসেসের কাজে চাপ দেখে আর বসলেন না। এখনো অনেক কিছু গোছগাছ করতে হবে। জাঙ্কুক একটা পাকান তুলে নিয়ে বলল, খাবি তো এগুলো? একটা পাকান দাও, বেশি খাবো না। শুনে জাঙ্কুক একটা পাকান দিল হাতে। জাঙ্কুক হেলান দিয়ে বসে তে পাশে জাঙ্কুকের মুখোমুখি উঠে বসলো। বসতে কষ্ট হচ্ছে, শুয়ে বেশি থাকছে সে। জাঙ্কুক খাচ্ছিল, তে খেতে খেতে জাঙ্কুকের দিকে তাকালো।
দেখলো জাঙ্কুকের ঠোঁটে পাকানে তেল লেগে ঠোঁট জোড়া ভিজে উঠেছে, চিকচিক করছে। হাই কি সুন্দর লাগছে তার বরটাকে ভেবে মিটমিট করে হাসতে লাগলো। জাঙ্কুক প্রথমে টের না পেলেও এবার টের পেয়ে ভোগ উচকে ফেললো। আর যাইরা হাসছিস কেন পাগলের মতো? তোমার ঠোঁট জোড়া যা লাগছে না, খেয়ে ফেলতে ইচ্ছে করছে। রকপটে বলা লাগামের কথা শোনা মাত্রই জাঙ্কুক ভেবা চাকা তো খেলোই, সাথে কাশি উঠে গেল বেচারার। কাশতে কাশতে শহীদ হয়ে যাওয়ার জোগাড় হলো তার বইয়ের এমন ধারা কথা শুনে। চোখে পানি এসে গেল, এদিকেতে হেসে কুটি কুটি হচ্ছে। জাঙ্কুক কিছুক্ষণ কেশে চোখ বড় বড় করে তের দিকে হতভম্ব হয়ে তাকালো। তের যে এমন ধারার কথা বলতে পারে তার ধারণা ছিল না। অবশ্য সে ভুলে কেন যায়, এটা গবর ঠাসা, এর দ্বারা সব সম্ভব। তে হেসেই চলেছে। জাঙ্কুক তা দেখে তোর মাথায় একটা চাটি মারলো। এতটা ফাজিল কবে হলি তুই? হইনি, আগে থেকেই ছিলাম, তুমি বুঝতে লেট করে ফেলেছ। আচ্ছা তাই না? হ্যাঁ বলে ঠোঁট টিপে হাসলো। জাঙ্কুক এবার নিজে একটু দুষ্টুমি করা শুরু করলো। হাতের পিঠা রেখে এর কোমরের উপরের ভাগে পেট বরাবর দুই হাতে দুই পা সাবধানে ধরে উঁচু করে নিজের কোলের উপর বসিয়ে নিল। হেলান দিয়ে বসা অবস্থাতে আছে সে। চমকে উঠে তড়ি ঘড়ি করে বলল, আরে কি করছো কি? কেউ এসে যাবে? আসবে না, দরজা ভিড়ানো, আর সকলে জানে আমরা স্বামী স্ত্রী এক ঘরে আছি, আসলেও নক করে আসবে। কিছু বললো না, আর সে পিঠায় কামড় দিল। জাঙ্কুক তা দেখে পিঠাটা কেড়ে নিয়ে বলল, হ্যাঁ এবার বল, কি ইচ্ছের কথা যেন বললি? আমার ঠোঁট কামড়ে খেয়ে নিতে ইচ্ছে হচ্ছে? জাঙ্কুকের বলার ধরন দেখে লজ্জা পেয়ে গেল, কারণ জাঙ্কুকের বলাটা কেমন আবেদনময় লাগলো। জাঙ্কুক তাকিয়ে থেকে এবার তার অর্ধ খাওয়া পিঠাটা নিজের মুখের সামনে ধরে বলল, নে শুরু কর, পিঠা থেকে শুরু কর। ইচ্ছে কখনো জমিয়ে রাখতে নেই, ইচ্ছে করলে তার সুযোগ পেলে পূরণ করে ফেলতে হয়। আমি নিজে সে সুযোগ করে দিলাম। আফটার অল আই এম ইওর হাজবেন্ড। বউদের সকল ইচ্ছে পূরণ করা স্বামীদের দায়িত্ব এবং কর্তব্য। সো সোনা, কাম ফার্স্ট। বলা শেষ করে সাথে সাথে পিঠার টুকরোটা মুখে ভরে ঠোঁট দ্বারা চেপে ধরলো। তে শুনে হতভম্ব হয়ে গেল। মানে এ ছেলে সত্যি সত্যি ভেবে নিয়েছে সে তো জাস্ট ফান করলো। কে জানতো এ তার ইচ্ছের উপর মার দেবে? হায় রে, নিজের বেকুবির কথায় নিজে ফেসে গেল। আরে আমি তো জাস্ট মজা করেছি, ঠোঁট আবার কামড়ে খাওয়া যায় নাকি? কেন যাবে না? সেদিন না কামড় দিলি? কি নির্লজ্জ মার্কা কথাবার্তা বলো। দাও পিঠা দাও। তোর ইচ্ছে পূরণ না করি আমি ছাড়ছি না, শুরু কর। তের এবার নিজের গালে নিজেরই চাপড় দিতে ইচ্ছে করছে। কেন যে এমন একটা কথা এই নির্লজ্জ মার্কা লোকের কাছে পেশ করতে গেল, এখন বোঝো ঠেলা কেমন লাগে। শিক্ষা হয়ে গেছে, আর জীবনেও বলবে না। না কান মলে উঠলো সে। জাঙ্কুক থেকে তাকিয়ে থাকতে দেখে আবার ইশারা করলো, এমন খেতে পারবো না আমি, খেতে হবে তোর। তে উপায় না পেয়ে এগিয়ে ঝুঁকে জাঙ্কুকের ঠোঁটে ধরে রাখা পাকানে কামড় দিল। শিউরে উঠল শরীর, অনুভূতিরা প্রজাপতির ন্যায় উঠছে। জাঙ্কুক মিটমিট করে হাসছে। একে আর শিক্ষা দিয়ে ছাড়বে, পাকনামে বের করবে আজ। দুজন দুজনের দিকে প্রকার দৃষ্টিতে অবলোকন করছে। এর মুখের টুকু চিবিয়ে খেয়ে আবার পুনরায় কামড় দিল পিঠায়। পিঁপড়ের মতো খাচ্ছিস কেন? জোরে খা। কয়েক কামড় খেয়ে এবার শেষ কামড় আছে, কারণ পিঠা ফুরিয়ে গেছে। তাকে থেমে যেতে দেখে জাঙ্কুক বলল, হা করে কি দেখছিস? এইটুকু আমি খাইয়ে দেব? না না, আমি খাচ্ছি। জাঙ্কুক ভিতরে দম ফাটা হাসি হাসছে। জব্দটা করতে পারছে না ভেবে আনন্দ লাগছে তার। শেষ কামড়টা নিতে গিয়ে একদম ঠোঁটের কাছে গিয়ে থামলো। একবার জাঙ্কুকের ঠোঁটের দিকে তাকালো তো একবার চোখের দিকে। নিঃশ্বাসে নিঃশ্বাস বাড়ি খাচ্ছে। জাঙ্কুক হাসছে। জাঙ্কুকের ঠোঁটের সাথে ঠোঁট দিয়ে পিঠার টুকরোটা কেড়ে নিল নিজের মুখের মাঝে। কিন্তু মুখ না উঠিয়ে জোরে সোরে একটা কামড় দিল জাঙ্কুকের ঠোঁটে। আজ কামড়টা উপরে ভাগে দিল না, ভিতরের দিকে দিল। যখনই কামড় দিয়ে উঠে আসতে নিল, ঠিক তখনই জাঙ্কুকের মাথার পেছনে খপ করে পেরে ধরলো। এরপর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে একটা গভীর গাঢ় চুমু খেলো। খেয়ে তৎক্ষণাৎ একটা জোরে সোরে কামড় বসিয়ে দিল। কামড়টা সে দিল একদম পারফেক্ট জায়গায়, যেটা ঠোঁটের ভিতরের অংশ, যা বাহির থেকে বোঝা যাবে না। গুঙ্গিয়ে উঠলো, কেটে গেল বোধহয়। ছেড়ে দিল দেখে, মুখ উঠিয়ে দুই ঠোঁট দ্বারা তেল মুছতে মুছতে মিটমিট করে হাসলো। এরপর নিজের দু হাত থেকে ধুলো ঝাড়ার মতো করে হাত ঝাড়তে ঝাড়তে বলল, আসছে আমার সাথে পাঙ্গা দিতে? ওরে আমার বাহাদুরি! দেখিয়ে তো দিলাম আমার বাহাদুরি। মুখ ঝামটিয়ে গাল ফুলিয়ে বসে রইল। জাঙ্কুক হাসলো তা দেখে, পেকে টেনে বুকের উপর ফেললো। তা ডাবল মিষ্টিতে টেস্ট কেমন পেলে পিঠায়? কি নির্লজ্জ মার্কা লোক গো তুমি! জাঙ্কুক এবার জোরে জোরে হেসে দিল। জাঙ্কুকের ডান পাশের বুকে মাথা রেখে
এসে জাঙ্কুককে ঝাঁপে জড়িয়ে ধরলো। মিটমিট করে সেও হাসতে লাগলো। দুপুর একটা, খাওয়া দাওয়া করে প্রায় রেডি হয়ে গেছে সকলে। সেদিনের গাড়ি দুটোকে যেহোক কল করে আবার আনিয়েছে সকালের দিকে। সকালে বাড়ি থেকে বের হয়ে গেছে। আস্তে আস্তে আয়েদের সাথে এগিয়ে গেল। সুগা জিমিনের সাথে কথা বলছে। সকলে এই নিয়ে কিছু বলেনি, বিদায় বেলায় একটু কথা বলেনি। তারা এখনো বাড়ির মধ্যে। জাঙ্কুক গাড়ির কাছে এসে যেহোককে বলল, ভাইয়া 1 ঘন্টার বেশি রাস্তা, তুই বসে থাকতে পারবে এতক্ষণ? বুঝছি না, এছাড়া কোনো উপায় নেই, একটু কষ্ট করে যেতেই হবে। জাঙ্কুক আর কিছু বলল না। সকলের থেকে বিদায় নিল। এরই মাঝে জিমিন কান্না মুখ করে সুগার সাথে বেরিয়ে এলো। জিমিন আসতেই মিসেস জিন, মিসেস রোজ আর মিসেস জিসু জড়িয়ে ধরে সান্ত্বনা দিল। এও বলল খুব জলদি নিয়ে যাবে তাদের কাছে। জিমিন এবার আর নিজেকে দমালো না, কেঁদে দিল ঝরঝর করে তেদের জড়িয়ে ধরে। তেরা মুচকি হেসে সান্ত্বনা দিল। সুগার মন ভার, সে কিছু বলল না। এরপর সকলে একে একে গাড়িতে উঠে বসলো। সুগা জিমিনের দিকে তাকিয়ে মলিন মুখে মুচকি হাসি রেখা টেনে গাড়িতে উঠে পড়লো। আর দাঁড়িয়ে থাকা যাবে না, অনুভূতিরা বিষাদময় হয়ে উঠেছে, অর্থ চলে যাচ্ছে। ভালোবাসার প্রিয় মানুষের থেকে দূরে থাকা যে কতটা কঠিন, যারা থাকে তারাই একমাত্র এই জ্বালা বোঝে। জাঙ্কুক তের পাশে বসলো আর শাশুড়িদের গাড়িতে উঠলো। সকলে উঠতেই গাড়ি স্টার্ট দিয়ে দিল। সকলে গাড়ির ভিতর থেকে বিদায় নিল আরো একবার। এই যাত্রাটা সকলের জন্য কষ্টের মনে হচ্ছে। দুদিন থেকে অনেক স্মৃতি তৈরি হয়ে গেছে। তারপর চলে গেল গাড়ি তার গন্তব্যে আপন গতিতে। রেখে গেল গাড়ির মধ্যে থাকা এক একটি মানুষের এই গ্রামের প্রকৃতিতে নানান রকম ভালো লাগা, ছোট বড় অনুভূতি ও স্মৃতি। জিমিন টলমল চোখে চেয়ে রইল যতদূর দেখা গেল। সুগা গাড়ির ভেতর থেকে মুখ বের করে তাকিয়েছিল। গাড়ি অদৃশ্য হতেই জিমিন আর দাঁড়ালো না। তার ছোট হৃদয়টা বড্ড পাগলামি করছে, কষ্ট হচ্ছে অনেক। ধরিত্রের সন্ধ্যা নেমে গেছে। চারিদিকে আজানের ধ্বনিতে মুখরিত। জাঙ্কুক টেকেনে কুষ্টিয়ার পপুলার ডায়াগনস্টিক সেন্টার নিয়ে লিফট থেকে বেরিয়ে নেমে বাহিরে এলো। সাথে সুগা যেহোক গায়ে আছে। বাকিরা বাড়িতে চলে গেছে। সুগা গিয়ে দুটো সিএনজি ডাকলো। একটাতে জাঙ্কুক উঠলো শুধু, অন্যটাতে ওরা 3 ভাই। একে নিয়ে তারা 3টার দিকে হসপিটালে আসে। এরপর ডক্টরকে দেখালে কোমর এক্সরে সহ এমআরআই করতে দেয়। সেসব করে ডক্টরের সাথে কথা বলে সকল ফর্মালিটি পূরণ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তে মেরুদণ্ডের কোমরের হাড়ে আঘাত পেয়েছে। সাথে মাংসপেশির উপরের ভাগে আঘাতটা পাশে থাকা সানের সাথে আঘাত পায়। এর কারণে মাংস সহ হাড়ে আঘাত লাগে। এছাড়া উপর থেকে নিচে শক্ত মাটিতে পড়ার কারণে মেরুদণ্ডের কোমরের হাড়ে ভালো মতোই আঘাতটা লেগেছে। শুধু মাংসে লাগলে এতটা সমস্যা হতো না, যেহেতু মেরুদণ্ডের হাড়ে লেগেছে এজন্য ব্যথাটা মারাত্মক রূপ নিয়েছে। হাঁটা সহ বসতে সমস্যা করছে। থেকে টোটালি 3 সপ্তাহ বেড রেস্টে থাকতে বলা হয়েছে। সেখানে 2 সপ্তাহ তো মাস থাকতেই হবে। প্রয়োজন ছাড়া হাঁটাহাঁটি করা যাবে না। এছাড়া বাড়িতে প্রাথমিকভাবে চিকিৎসাও নিতে বলেছে, সেটা গরম পানি ঢালা বা গরম পানি সেঁক দেওয়া। উপরোক্ত কথাগুলোই সিএনজির মধ্যে জাঙ্কুক থেকে বলতে বলতে বাড়ি ফিরছে। মুখ বুঝে গিলছে, বুঝতে সমস্যা হচ্ছে বলে এক পাশ করে জাঙ্কুকের বুকে হেলান দিয়ে আছে। জাঙ্কুক বকবক করছে। এক সময় তে বলে উঠলো, একটা ইন্টারেস্টিং কথা শুনবা? জাঙ্কুক বেজায় বিরক্ত হলো। সে বলছে গুরুত্বপূর্ণ কথা, আর ফাজিল মেয়েটা আছে ইন্টারেস্টিং কথা নিয়ে। এতক্ষণ যে সে এতগুলো বকবক করলো, সেগুলো কি আদৌ শুনেছে? এই তোকে যে আমি এতগুলো ইম্পর্টেন্ট কথা বলছিলাম, শুনেছিস? একটাও? শুনেছি। রাখো তো সব, বাড়িতে কি শুনবো আবার? জাঙ্কুকের মনটা চাইলো এটাকে একটা ধাক্কাতে ফেলে দিতে। বিরক্ত আমি চুপ করে রইলো। তে আবছা আলোয় জাঙ্কুকের মুখটা দেখার চেষ্টা করলো মাথা তুলে। হসপিটালে একটা নার্স কি বলেছিল শুনবে? জাঙ্কুক প্রতি উত্তর করলো না, কিন্তু সামনে তাকিয়ে তে বলতে চাওয়া কথাটা শোনার জন্য কান পেতে রাখলো। আমি বসেছিলাম, তোমরা ছিলে না কেউ তখন। একটা নার্স এসে বলল, আপা আপনি একা বসে আছেন, কেউ নেই সাথে? আমি বললাম, হ্যাঁ আছে তো, আমার ভাইয়ারা আছে। মেয়েটা বলল, ও তো কোথায় গেছেন ওনারা? আমি উত্তরে বললাম, ডক্টরের সাথে কথা বলছে। মেয়েটা খুব চালাক ছিল, বুঝেছো? মেয়েটা তোমাদের দেখেছো, বুঝেছো? আমি একা নয়, তোমরা ছিলে। কিন্তু মেয়েটা মেবি তাস খেয়েছিল, তবে কার উপর বুঝিনি। তো মেয়েটা আমার সাথে কিছুক্ষণ খোঁজ গল্প করে সব ভাই কি করে না করে জিজ্ঞেস করতে লাগলো। এও জিজ্ঞেস করলো সকলে সিঙ্গেল কিনা। আমি তো তখনই বুঝে গিয়েছিলাম, ভাবলা আছে মেয়েটার মনে। এরপর তোমরা বেরিয়ে অন্য সাইডে গেলে না, তখন সে আবার তাকিয়ে দেখে তোমার কথা বলল। আপা আপনি একটা মাত্র মেয়ে, সব ভাই কয়টা কি শুধু যত্ন দেয় আপনার? আপনি খুব
লাগে ইত্যাদি ইত্যাদি। উত্তরে মাথা নাড়িয়ে হু বললাম শুধু। ও মা, পরক্ষণে মেয়েটা তোমাকে দেখে বলে, আপা আপনার ওই ভাইটাকে সিঙ্গেল নাকি মিঙ্গেল? আমি শোনা মাত্র চোখ ছোট ছোট করে তাকালাম। মেয়েটা বোধহয় ভয় পেয়েছিল। যাই হোক, আমি কি উত্তর দিয়েছি জানো? কি? আমি বললাম সেটা জেনে কি করবেন? মেয়েটা বলল জানতে চাইলাম আর কি। আমি বললাম ছেলেটা খুব বাজে বুঝলেন, আমাকে শুধু মারে আর প্রচুর ঝগড়াতে মায়াগো মতো ঝগড়া করে, শুধু জীবন আমার তেজপাতা করে দিল। এটার জন্য জীবন আমার ফাটা বাঁশের চিপায় যাবার মতো হয়েছে। আফসোস আমার জীবনের প্রতি। ওই বনওয়ালা ওইটা থুকু ওই ছেলেটার সাথে আমাকে ধরে বেঁধে চিপকায়া দেওয়া হয়েছে, বিয়ে দেওয়া হয়েছে। ওই তিনটা আমার ভাই হলেও ওই ব্ল্যাক শার্ট পরা অতি সুদর্শন ছেলেটা না, ওইটা আমার স্বামী। এখন বলে সিঙ্গেল নাকি মিঙ্গেল? সব শুনে মেয়েটার মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল বুঝলে। কিন্তু আমি বুঝলাম না মেয়েটা ফাটা বেলুনের মতো চুপসে গেল কেন, আর তৎক্ষণাৎ উঠেই বা গেল কেন? কি সুন্দর কথা বলছিল, আমার বেশ ভালোই লাগছিল, একা একা বোর ফিল করছিলাম। আচ্ছা যাই হোক, সে এমন এক্সপ্রেশন কেন দিল গো, বলতে পারবে? জাগো এতক্ষণ ব্রুকুচকে তে গল্প শুনছিল, কিন্তু শেষ কথাগুলো শুনে তের দিকে কিছুক্ষণ ব্রুকুচকে তাকিয়ে থেকে জোরে জোরে হেসে ফেলল। কিছুক্ষণ হেসে নিয়ে তের দিকে তাকালো, তেও মিটিমিটি করে হাসছে। তুই এত দুষ্ট কেন রে বলে তে প্যান গালে আলতো কামড় বসিয়ে দিল। এরপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কারণ তোর ব্ল্যাক শার্ট পরা অতি সুদর্শন স্বামীর উপর ক্রাশ খেয়েছে মেয়েটা, বুঝলি? তোর স্বামীর পাওয়ার কি দেখেছিস? তবে বেচারিকে এভাবে ছ্যাঁকা না দিলেও পারতি, অন্যভাবে বলতি। দোষটা গভীর হয়ে গেছে। ঠিক করেছি। আসছে আমার স্বামীর উপর নজর দিতে। মেজাজ তো আমার তখনই চড়ে গিয়েছিল তোমার কথা জিজ্ঞেস করাতে। মনটা চাইছিল চোখ দুটো তুইলা নিয়ে মারবেট খেলি। কত বড় সাহস, আমার স্বামীর উপর ক্রাশ খেয়ে আবার আমার কাছে আসে। তো বুঝে শুনে দোষটা দিয়েছিস? হ্যাঁ, কি ভাবো আমায় আমি বোকা? না তো, তুই গবর ঠাসা। তে চোখ ছোট ছোট করে তাকালো। জাঙ্কুকের কাঁধ বরাবর বাহুর উপর তার বসিয়ে দিয়ে কামড় দিল। জাঙ্কুক হাসলো। তবে এতটাও ঠিক না, একটা মেয়ে ভালো লাগতেই পারে, এতে এত হিংসাত্মক হবার কিছু নেই। সে পছন্দ করলে কি তোর স্বামী করছে নাকি চলে যাচ্ছে? আর তোরও বলার ভুল প্রথমে ছিল, তুই ভাইয়ারে বলেছিলি, ফাজিল আমাকেও ভাই বানিয়ে দিয়েছিলি। ভাইয়াই তো তুমি, এখন না হয় ভাইয়া থেকে সাইয়া হয়েছ। জাঙ্কুক চোখ ছোট ছোট করে চেয়ে রইল। তে এবার টুপ করে জাঙ্কুকের গালে চুমু খেলো। জাঙ্কুক সামনে তাকিয়ে দেখলো ড্রাইভার দেখলো কিনা, কারণ সে কামড় দেবার সময় অন্ধকারে দিয়েছিল, কিন্তু এখন আলোকিত। জাঙ্কুক তের দিকে তাকিয়ে মেয়েকে রাগ নিয়ে বলল, ফাজিল হচ্ছিস দিন দিন, চল আগে বাড়ি যেয়ে নি, এরপর কত চুমু দিতে পারিস দেখবো। তে পাতা দিল না, বুকের সাথে লেপটে রইল। কিছুক্ষণের মাঝে ওরা পৌঁছেও গেল। গাড়ি থেকে নেমে বাড়ির মধ্যে গেল। সকলে জাঙ্কুকদের অপেক্ষাতে ছিল। ওরা আসতেই সকলে তের অবস্থা জিজ্ঞেস করলো। জাঙ্কুক সবটা বলল। মিসেস জি শুনে বললেন, সিঁড়ি ভেঙে বারবার উঠানামা করবি না, আজ উঠবি এরপর আর নামবি না, সব উপরেই করবি, মেনে চলে জলদি সেরে যাবে। তে সম্মতি দিল, বলল আর বসতে পারছি না আম্মু, ঘরে যাব আমি। সকলে সম্মতি দিলে সে চলে গেল। সিঁড়ির কাছে যেতে জাঙ্কুক ওদের সাবধানে করে তুলে নিল। তে চিল্লিয়ে চোখ বড় বড় করে তাকালো। পিছনে দেখলো সব ওদের দিকে চেয়ে আছে। কোলে করে নিয়ে যাবার বুদ্ধি মিসেস জিন দিয়েছেন। এতগুলো সিঁড়ি ভেঙে উপরে গেলে ব্যথা বাড়বে বা কমবে না। জাঙ্কুক গা ছাড়া ভাব নিয়ে সিঁড়ি ভেঙে উঠছে। তে বলল, এসব কি ধরনের ফাজলামি? ছি, বাইরে লোক কি ভাবছে? লজ্জা মরে যেতে ইচ্ছে করছে আমার। তো মরে যা। চোখ বড় বড় করে আবার তাকালো। সে আবার বলল, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, তোকে কোলে নেবার কথা তো শাশুড়ি আমাকে বলেছে, নয়তো তোর মতো আলুর বস্তাকে নিয়ে এতগুলো সিঁড়ি ভেঙে ওঠার কোনো ইচ্ছে ছিল না আমার। তে বেজায় রাখলো, কয়েকটা কিল ঘুষিয়ে দিল। জাঙ্কুক হেসে ঘরে নিয়ে গিয়ে বসিয়ে দিল। শুয়ে থাক, অকারণে বসে থাকিস না। তে শুনে বোরখা খুলে বিছানার উপর রেখে শুয়ে পড়ল। জাঙ্কুকের বোরখা তুলে নিয়ে কর্নার আলনার উপর রেখে নিজেও চেঞ্জ করে ফ্রেশ হয়ে এলো। ফ্রেশ হবি না? একটু পর যাচ্ছি, ব্যথা করছে বসে থাকতে থাকতে। জাঙ্কুক কিছু বলল না, ঘর ছেড়ে চলে গেল। এদিকে সুগা নিচে আর বেশিক্ষণ থাকলো না, তার ভিতরে ঝড় শুরু হয়েছে। সেই ঝড় আগে থামবে তারপর কথা। সে নিজের ঘরে জলদি গিয়ে চেঞ্জ না করেই আগে জিমিনকে সরাসরি ভিডিও কল দিল। জিমিন বোধহয় সুগার কলের অপেক্ষাতেই ছিল। কিছু সেকেন্ড না বেরোতেই রিসিভ হলো। সাথে সাথে সুগা তার পাখির মুখটা দেখতে পেল, আর ভিতরে সব ঠান্ডা হয়ে গেল। এতক্ষণ প্রণয় হচ্ছিল তা নিমিষে থেমে গেল। কিছুক্ষণ দেখলো জিমিনকে, চোখ মুখ ফুলিয়ে ফেলেছে।
দেখে মুচকি হাসলো। কি পাগলি মেয়েটা ভাবা যায়, এই বয়সে একে তো প্রেম করেছে, তার উপর আবার এঙ্গেজও করেছে, এখন আবার বরের বাড়ি আসার জন্য নাকের পানি চোখের পানি এক করে ফেলেছে। ভেবে আবার হাসলো, মেয়েটা বাচ্চা কিন্তু আবেগগুলো খাঁটি। ভালোবাসা কতটা গভীর হলে এই 17 বছরের মেয়ে এমন করতে পারে, ভাবতেই প্রশান্তিতে অন্তর কাঁদতে ছেয়ে গেল। দুজনেই দুজনকে আগে কিছুক্ষণ দেখলো, তারপর সুগা বলল, কেঁদেছো কেন এত? কষ্ট হচ্ছে আমার। সুগা কি বলবে বুঝলো না, তারও তো একই অবস্থা। সে এসব কথা রেখে বলল, খাওয়া দাওয়া করেছো? খাইনি, আসলে খাবো। আপনি খেয়েছেন? না, মাত্রই বাড়িতে এলাম, তোমাদের ওখান থেকে ডেকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম, একটু আগে আসলাম। না চেঞ্জ করেছি আর না ফ্রেশ হয়েছি। কথাটা বলে সুগা নিজে একটু অপ্রস্তুত হলো। মেয়েটা এমনি কষ্ট পাচ্ছে, তার উপর এমন কথা বলাটা ঠিক হলো না। সেও কি জীবনের মতো আবেগে বাচ্চা হয়ে গেল? কথার কেউ হারিয়ে ফেলছে কেন? কি সব পাগলামো করছে? নিজেকে সামনে নিল, কিন্তু ওদিকে ফোনের ওপাশে যা হবার তা হয়ে গেল। জীবিত সুগার কথাটা শোনা মাত্রই কিছুক্ষণ চেয়ে থেকে ঝরঝর করে কেঁদে দিল আবার। সুগার এবার নিজের গালে নিজেরই থাপ্পড় দিতে ইচ্ছে করছে। একে তো একটা বাচ্চা প্রেমে পড়ে জীবনটা টানা টানা, তার উপর এখন আবেগে সে নিজে হাবুডুবু খাচ্ছে। তড়িঘড়ি করে জিমিনকে থামাতে লাগলো। কিছুক্ষণ মিষ্টি মধু বানিয়ে দিয়ে যখন কাজ হলো না, তখন ধমক দিল। জিমিন ধমক খেয়ে থামলো। এই পাখি, কেঁদো না, আমরা এই দেখো একসাথে আছি। আর এমন আবেগী হয়ে যদি পড়াশোনার ক্ষতি করো তো বিয়ে কিন্তু ক্যান্সেল। সব পড়াশোনায় মন দাও, কারেন্ট আসলে খেয়ে পড়তে বসবা, ঠিক আছে? বাবুকে কি বলেছে ডক্টর? সুগা সবটা বলল। এরপর আরো কিছুক্ষণ কথা বলে নিজেদের মন শান্ত করে ফোন রাখলো। ফোন দেখে সুগা ঠাস করে শুয়ে পড়লো, চোখ বুঝলো। গত 2 দিন জিমিনের সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে একে একে ভেসে উঠতে লাগলো। ভালোবাসা বড়ই অদ্ভুত জিনিস, তার রং যে কেমন কেউ বলতে পারবে না। এক একটা মানুষের কাছে ভালোবাসার রঙের বর্ণনা এক এক রকম। সেই রং কখনো হাসি খুশি আনন্দ সুখ দেয়, তো কখনো ক্ষুব্ধ রূপ নেয়, আবার কখনো বিষাদময় হয়। বিষাদময় রংটা হয় কঠিন, গাঢ়, ভারী, যেটা হৃদয় ভেঙে টুকরো টুকরো করে দেয়। কিন্তু সুগার জিমিনের ভালোবাসার রং এখনো আনন্দের, তারা পূর্ণতা পেতে চলেছে। তাদের ভালোবাসার একটা নাম হয়েছে। কথাটা হঠাৎই চোখ বুজে পড়ে থাকা সুগার মস্তিষ্কে এসে হানা দিল। তৎক্ষণাৎ চোখ খুলে তাকালো, বাম হাতের অনামিকা আঙ্গুলে নজর দিল। সেখানে অসম্ভব সুন্দর একটা আংটি শোভা পাচ্ছে। আঙ্গুলে একটা চুমু দিল, গন্ধ নিল। এখানে জিমিনের ছোঁয়া সহ গন্ধ আছে মনে হলো তার কাছে। পরক্ষণে নিজের করা কাজে নিজে অবাক হয়ে গেল। তার করা পাগলামের কথা ভেবে হেসে ফেল শব্দ করে। হেসে উপর হয়ে শুয়ে বালিশ আঁকড়ে ধরলো, চোখ বন্ধ করে আওড়ালো। সুগা, তুই তো একদম গেছিস, পাগল হয়ে গেছিস তুই। একটা বাচ্চা মেয়ের প্রেমে পড়ে তুই পাগল হয়ে গেছিস। ওই বাচ্চা মেয়েটা তোকে ভালোবাসায় অথয় অতল সাগরে ডুবিয়ে দিয়েছে। সেখান থেকে আর ওঠার ক্ষমতা নেই তোর। এখন সারা জীবন তোর হাবুডুবু খেতে হবে আর সাঁতার কাটতে হবে, ডুবে ডুবে বাঁচতে হবে তোর। ভালোবাসা নামক ওই অথয় সাগরে। পরের দিন কাক ডাকা ভোর। জাঙ্কু গত রাতেও থেকে শেক দেওয়া থেকে শুরু করে পেন ডেলিভারিতে মেসেজ করে দিয়েছে অনেকটা সময় নিয়ে। এর ব্যথায় টনটন করছে জায়গাটা। কোমরের ব্যথার জন্য দুটো পাও ব্যথা হয়ে উঠেছে ভাবে লাগছে তার। পুরো অস্থিমজ্জায় ব্যথা ছিঁড়ে গেছে। কি নিদারুণ কষ্ট যন্ত্রণায় ভুগতে হচ্ছে। মনে হচ্ছে দিন দিন ব্যথা বাড়ছে, কিন্তু বেশি কিছু বলতে পারছে না জাঙ্কুকের ভয়ে। এছাড়া মিসেস জিসু বেশ বকাবকি করে যাচ্ছে। মেয়েটার হয়েছে যত জ্বালা। একটা ভুলের জন্য বকা শুনতে শুনতে কান পচে গেল। গত রাতে অনেকটা রাত কাটিয়েছে সে। সব রোগ তো আর একদিনে যায় না। রোগ মানে ভোগান্তি, ভুগতে তো হবে একটু। জাঙ্কুকের ঘুম ভাঙলো, তে ঘুমে এখনো। চোখ খুলতেই ঘুমতো দেখে দেখতে পেল তারই বুকের কাছে গুটি সুটি মেরে ঘুমাচ্ছে। কিছুক্ষণ দেখে তার গলার মাঝে মুখ ডুবিয়ে গাঢ় একটা চুমু দিল। নড়ে চড়ে উঠলো তে, হাসলো তা দেখে। উঠে পড়লো সে। সকাল 8টা, নিচে তে বাদে সকলে খাবার খাচ্ছে। মিস্টার বুগামা চলে গেলেন, সকলের গন্তব্যে গেলেন। জাঙ্কু খেয়ে উপরে এলো, সে ক্যাম্পাসে যাবে। শনিবার থেকে পরীক্ষা তার। উপরে এসে দেখলো মিসেস জিসু খাইয়ে দিচ্ছেন একমাত্র মেয়েকে। মেয়েটা অসুস্থ হলে এইভাবে তিনি মেয়ের যত্ন নেন, আবার বকেন, ছোট আম্মু তোমার মেয়ে যেন তিরিং বিরিং না করে বেড়ায়, আর নিচে যেন না যায়। প্রয়োজন ছাড়া নিচে নামতে দেবে না, ঘরে যেন থাকে। ওষুধগুলো ঠিক মতো খাইয়ে দিও, আর দুপুরে গরম পানি শেক সহ পেন লিভার দিও। আমার আসতে লেট হবে, আজ রাতও হতে পারে। আর এই গোবর ঠাসা যেগুলো বললাম একটু এদিক ওদিক করবি তো, না ভাঙা কোমর আমি নিজের দায়িত্ব নিয়ে ভাঙবো।
বলে চলে গেল আর দাঁড়ালো না। মিসেস জিসু মিটমিট করে হাসছে আর তে কাঁদো কাঁদো হয়ে বসে রইল। মানে সারাদিন এভাবে বিছানায় পড়ে থাকতে হবে, এটা কি ভালো লাগে? এসো না তো, ওই শয়তানটার সাথে বিয়ে দিয়ে জীবন আমার তেজপাতা করে দিয়েছো। অন্য ছেলের সাথে বিয়ে হলে এত শাসন শুনতে হতো না আমার। এই কথা ঠিক কর, স্বামী সে তোর, শাসন করা সেই করবে, ভালোবাসার মতো বাসবে, শাসনও করবে, এটা স্বামীদের অধিকার। বেশি এড়িটেড়ি করবি না, যা বলে গেলে মানার চেষ্টা করবি। কতটা চিন্তা হয়েছে তোর প্রতি দেখেছিস? বলেছিলাম না ছেলে আমাদের লাকি একটা, মানতে পারলে সুখী হবে। মিলল তো? প্রতিউত্তর করলো না, মায়ের কাছে মাথা রাখলো, বড়দের কথা ভুলে গেছে। মেনে নেওয়ার পর থেকে জীবনের প্রতিটি দিন রঙিন হচ্ছে। মিসেস জিসু কিছু কথা বলে ঔষধ খাই রিলিভারতে মেসেজ করে দিয়ে চলে গেলেন। বলে গেলেন আয়াদের পাঠিয়ে দিয়েছেন গল্প করার জন্য। রাত 9টা বেজে পার। জাঙ্কুক সে সময় বাড়ি এলো। এসে ঘরে ঢুকে দেখলো তে নেই। জাঙ্কুকের মেজাজটা গরম হয়ে গেল। ওকে বলা হয়েছে হাঁটাহাঁটি করবি না, আর সেই কাজটা বেশি করে করছে। চেঞ্জ না করে ঘর থেকে বের হবার সময় দেখলো তে আসছে। জাঙ্কুককে দেখে তে বলল, এত লেট হলো কেন আজ? তোকে মানা করা হয়নি হাঁটাহাঁটি করবি না? এই কার ভালোর জন্য আমি বলছি, আমার ভালোর জন্য। তোর কি ইচ্ছা হয় না একটা কথা মেনে চলতে? চলতে তোর মতো যা ইচ্ছে কর, চোখের সামনে থেকে দূর হ। রেগে থমকে কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল। তে 20 মিনিট তাকিয়ে রইল। সে তো হাঁটাহাঁটি সারাদিন করেইনি। সারাদিন শুয়ে থেকে পিঠ লেগে গিয়েছিল বলে নিজের ঘরে গিয়ে উপন্যাস বই পড়ছিল, সেও শুয়েই। এইটুকু হাঁটাহাঁটি না করলে কি করে হবে? মানা করেছে বলে কি পঙ্গু হয়ে বসে থাকতে হবে? আর কথা না শুনে রাগ ছেড়ে চলে গেল। তারও রাগ হলো, সেও গাল ফুলিয়ে বিছানায় শুয়ে পড়লো। থেকে থেকে ব্যথা ফিরছে শুধু, এখনো ব্যথা আসছে। তাই চোখ বন্ধ করে পড়ে রইল। জাঙ্কুক সামনে বেরোলো, থেকে শুয়ে থাকতে দেখে আবার মেজাজ তুললো। এখন শুয়ে আছিস কেন? যা ধেই ধেই করে বেড়া বলে চলে গেল নিচে। রাতে এখনো খায়নি সে, কোনো কথা বললো না, শুয়েই রইল। খারাপ লাগছে অযথা বকা শুনে, দোষ যেখানে করেনি সে। সুস্থ থাকলে বোধহয় না জেনে বকার শাস্তি দিয়ে দিতে জাঙ্কুককে। সবসময় বলা হয় সঠিকটা জেনে রাগ দেখাতে, তবু এরকম করবে। কিছুক্ষণের মাঝে জাঙ্কুক এলো। 10টা বেজে গেছে। খেয়ে এসে পড়তে বসলো। অনেক কিছু বাদ পড়ে আছে। এই 3-4টা দিনে অনেকটা পিছিয়ে গেছে। মাথাটা এমনিতে সারাদিন রোদে রোদে ঘুরতে ঘুরতে গরম হয়েছিল, তার উপর থেকে নিচে বেড়াতে দেখে আরো গরম হয়েছে। রান্নার দরজা দিয়ে টেবিলে বসলো। তো সবই দেখলো। কষ্ট পেল কেন জানি এমন ব্যবহারে, যেটা এই পর্যন্ত হয়নি। ভালোবাসে বলে কি এমন হচ্ছে? রাত 11টার দিকে জাঙ্কুক পড়ছে এখনো। সে সময় গঙ্গারির আওয়াজ পাচ্ছে। পিছনে ঘুরে দেখলো তে কোমর ধরে কাটাচ্ছে। ব্যথা নিশ্চয়ই বেড়েছে, বাড়বেই তো। ধেই ধেই করে বেড়ালে এমন তো হবেই। মেজাজটা আবার চলে গেল তার। এই বেদকের জন্য সে খেতে খেতে মরছে, আর সে তার একটু কথাও শুনবে না। সারাদিন পর বাড়িতে এসে এখন এগুলো সহ্য করতে হবে। এই বেদকটাকে বিয়ে করে পর্যন্ত তার নানান চিন্তা শেষ নেই। এর জন্য ক্যারিয়ার করার তোড়জোড় করতে হচ্ছে, নানান চিন্তা করতে হচ্ছে, যেটা সে এতগুলো বছরে করেনি। বাপের হোটেলে শান্তিতে খেয়েছে আর লাইফটা এনজয় করেছে, আর এখন এটাকে বিয়ে করে তার চিন্তার তো শেষ নেই, সাথে লাইফটা প্যারাময় করে তুলেছে। একে তো শনিবার থেকে পরীক্ষা, সেসব চিন্তা হচ্ছে। এখন আবার এর বসে বসে দায়িত্ব পালন করতে হবে। এসব ভেবে জাঙ্কুকের মেজাজটা তরতরে বেড়ে উঠলো। এত আল্লাহ কেন করতে হবে তার? কিসের এত আল্লাহ তার? এত আল্লাহ সহ্য হলো না। রাগের সাথে হাতের কলমটা টেবিলের উপর থাবাতে রেখে রাগে ফেটে পড়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ঝড়ের বেগে তের কাছে গিয়ে এক ঝটকায় তুলে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। অনেকটা জোরে দিয়েছে। রাগে পুরো শরীর রেডি করছে তার। যে ঝটকা দেওয়াতে কোমরে ব্যথা তো পেলই, সাথে থাপ্পড়ের রেশটাও সহ্য হলো না। টলমল চোখে চেয়ে রইল গালে হাত দিয়ে। জাঙ্কুক চেঁচিয়ে উঠলো, এই এখন এমন দাফাচ্ছিস কেন? সারাদিন যখন দাফাদাফি করেছিস তখন মনে ছিল না? গত 2টা রাত আমাকে ঘুমাতে দেসনি। রাত জেগে তোর সেবা করেছি, অস্থিরতা দেখে ব্যথা কমানোর চেষ্টা করে চলেছি। এসব কিছুই মনে হচ্ছে না তোর? কোনো মূল্য নেই? এত আল্লাহ কিসের তোর? এত বড় মেয়ে হয়ে গেছিস, তবু তোর এসব কেন গেল না? কিসের আল্লাহ দেখাস তুই? জীবনটা আমার প্যারাময় করে তুলে আল্লাহ দিকে ঘাড়ে চাপিয়ে দিয়ে এই বেকুবের দায়িত্ব ঘাড়ে নিয়ে আমার চিন্তা শেষ নেই। এক এক রাতের চিন্তা করতে করতে পার করতে হয়। লাইফটা আমার প্যারাময় করে দিয়েছে। রাগের মাথায় সে কিসের ভিতর কি বলে ফেললো সেটার হুঁশ নেই তার। রাগে ক্ষোভে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে সে, আর এরকম বার কয়েক হয়েছেও তার সাথে। এদিকে জাঙ্কুকের মায়ের থেকে তার বলা শেষ কথাগুলো একদম বুকে গিয়ে লাগলো তেল। বুকের ভিতর সব ভেঙে আসতে চাইলো, কেউ যেন বুকটা ভেঙে দিতে লাগলো।
লাগলো, শুয়ে নাই ঘুরতে লাগলো বুকে। ভারী হয়ে গেল খুব বুকটা, খুবই লাগলো কথাগুলো। তাকে ঘাড়ে গছিয়ে দেওয়া হয়েছে। হাজার ভালোবাসা হোক না কেন, কথাটাতে বুকে পাথর সমান ভারী যন্ত্রণা দিল। টপ টপ করে পানি পড়তে লাগলো চোখ থেকে কপল বেয়ে। জাঙ্কুকের দিকে ছলছল করে তাকিয়ে রইলো। জাঙ্কুক অন্যদিকে ঘুরে আছে। রাত তার এখনো পড়েনি। এবার সে বেলকুনিতে চলে গেল। তে কোনো কথাই বললো না। অশ্রু ভরা নয়নে বিছানা থেকে নেমে দাঁড়ালো। ঝটকাতে তোলার কারণে টান লেগেছে আবার কোমরের সাথে কাঁধেও। এদিকে বুকের ভিতর ব্যথা। বাবাবিহীন মেয়েটাকে দায়িত্ব দিয়েছে বাড়ির সকলে, কিন্তু জাঙ্কুক আজ তার সামনে বললো গছিয়ে দিয়েছে। যেতে তার সহ্য হলো না ছোট মনে। সত্যি কি গছিয়ে দিয়েছে তাকে? চাইলে তো অন্য ছেলের সাথে বিয়ে দিতে পারতো তাকে। আজ কেন জানি বাবার কথা খুব মনে পড়লো তার। আর যদি বাবা থাকতো নিশ্চয়ই দায়িত্ব নিয়ে মেয়ের বিয়ে দিত। বাবার কথা ভাবতে ভাবতে তার বুক খসে পড়ে যেতে চাইলো। গোমড়ে ভিতরে সব তলা পাকাতে লাগলো। বার কয়েক তার মন মস্তিষ্ক বাবা বাবা ডাকটা আওড়ালো। কোমর ব্যথা, কাঁধ ব্যথা, মুখ ব্যথা সব মিলিয়ে এসে ভেঙে যেতে চাইলো। পা যেন আর তুলতে পারছে না, শরীরে উঠছে না ব্যথায়। চোখ টলমল, কিছু চোখে দেখছে না। তবু বহু কষ্টে ছোট ছোট পায়ে দরজা খুলে বেরিয়ে গেল। বাবা নেই তো কি হয়েছে, তার মা তো আছে। সে এখনো এটি হয়নি। কষ্টে অভিমানে ক্ষোভে বহু কষ্টে হেঁটে মায়ের ঘরের দিকে গেল সে।